আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামারের আজকের ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা আজকের ক্লাসে শিখব ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের অংশটুকু। আমরা সবাই জানি ভয়েসের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যেই বাক্যে আমি যদি দেখি যে আমার যে বাক্যের কর্তা আছে অর্থাৎ সাবজেক্ট, সে যদি ওই বাক্যের ভার্বের কাজটা করে থাকে বা করতে সক্ষম হয় তাহলে সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। এখন শুধু আমি একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, এরপরে বিস্তারিত বলবো। তো এখানে আমি যদি উদাহরণ দিই, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, তাহলে এই লেখার কাজটা কে করছে? আই, মানে আমি করছি না। যেহেতু বাক্যে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারছে, এই জন্য এটাকে আমি অ্যাক্টিভ ভয়েস বলবো। কিন্তু প্যাসিভ ভয়েসে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারবে না। যেমন আ লেটার ইজ রিটেন বাই মি, এখানে আমি দেখতে পাচ্ছি এই রিটেন হচ্ছে ভার্ব, এই ভার্বের কাজটা কিন্তু এই লেটার নিজে করতে পারে না। লেটার কিন্তু নিজেই নিজেকে লিখতে পারে না, অর্থাৎ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের কাজটি করে না। এখন চলে আসো, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা মূলত 5টা কাজ করে থাকি। কাজগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে আমার যে বাক্যে যে অবজেক্টটা আছে সেটাকে আমি সাবজেক্ট করে দিই, তারপরে অক্সিলারি ভার্বের কাজ করতে হয়, তারপরে ভার্ব ফ্রি লিখতে হয়, তারপরে একটা প্রিপোজিশন বাই, সবশেষে সাবজেক্টকে অবজেক্ট। এখন এই প্রত্যেকটা কাজ আমরা একটা একটা করে আলাদা আলাদা করে জানবো। যেমন অবজেক্ট এবং সাবজেক্ট কি? আমরা জানি প্রোনাউনের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ভয়েস চেঞ্জ করতে পারার জন্য আমার এই দুটা জানতে হবে। যেমন আমরা জানি আমাদের পরিচিত প্রোনাউনগুলো হচ্ছে আই, হি, শি, উই, দে, ইউ, ইট, এবং আমি একটা নাউনও এখানে রেখেছি যেটা আমার নাম। সুতরাং আমি জানি যে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম যদি আই হয় সেটা অবজেক্টে মি হয়ে যায়, হি হিম হয়ে যায়, শি হার হয়ে যায়, উই আস হয়ে যায়, দে দ্যাম, ইউ ইউ, ইট ইট, এবং যদি কোনো নাম থাকে তাহলে নামের পরিবর্তন হয় না, নাম সাবজেক্টে যা থাকে অবজেক্টে তাই থাকে। এই অংশটুকু আমার জানা প্রয়োজন, কারণ এখানে আমি অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করব এবং সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করতে হবে আমার ভয়েস চেঞ্জ করতে জানতে হলে। এই জন্য আমার প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মটা জানতে হবে। তাই তোমরা এই অংশটুকু খাতায় লিখে ফেলো। এরপরে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় কাজ করতে হয় সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। শিক্ষার্থীরা এই অংশ নিয়ে সব থেকে বেশি সাফার করে, এই জন্য এই অংশটাকে আমি আলাদা করে এখানে লিখে দিয়েছি যাতে পরবর্তীতে আমার ভয়েস চেঞ্জ করতে সুবিধা হয়। এখানে আমি আপাতত এগুলো আলোচনা করে যাচ্ছি, পরবর্তীতে আমি একটা একটা করে সবগুলোই বোঝাবো। অ্যাক্টিভ ভয়েসে নিশ্চয়ই পরীক্ষায় আমার একটা প্রশ্ন দেওয়া থাকবে অ্যাক্টিভ ভয়েসে, সেটা আমার প্যাসিভ করতে বলা হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমি দেখি যে আমার প্রশ্নে প্রদত্ত যে বাক্যটা সেটা যদি ভার্ব ওয়ান দেওয়া থাকে, সেই বাক্যে যদি ভার্ব ওয়ান থাকে, তাহলে আমি প্যাসিভ করার ক্ষেত্রে সেই বাক্যে এম ইজ আর নিয়ে আসবো। যেখানে যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি যে এখানে যে রাইট, এটা ভার্ব ওয়ান, তাই না? এই জন্য এখানে আমার ভার্ব ওয়ান ইজ চলে এসছে। ঠিক একইভাবে যদি আমার প্রশ্নে ভার্ব টু দেওয়া থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে আমার ওয়াজ কিংবা ওয়ার নিয়ে আসতে হবে। যদি আমার প্রশ্নেই এম ইজ আর দেওয়া থাকে, অ্যাক্টিভ ভয়েসে যদি এম ইজ আর দেওয়া থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে আমি এম বিং, ইজ বিং কিংবা আর বিং করে দেবো আমার সাবজেক্ট অনুযায়ী। আমার যদি ওয়াজ ওয়ার দেওয়া থাকে তাহলে আমি ওয়াজ বিং কিংবা ওয়ার বিং লিখবো। হ্যাভ হ্যাজ দেওয়া থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন লিখবো। যদি হ্যাড দেওয়া থাকে তাহলে হ্যাড বিন লিখবো। আর যদি কোনো মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, যেমন এখানে আমি লিখে দিয়েছি মডেল অক্সিলারি ভার্বগুলো, যদি তোমার না জানা থাকে তুমি এগুলো লিখে নিতে পারো। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শেল, শুড, মাস্ট, এগুলো যদি দেওয়া থাকে এগুলোর পরে শুধুমাত্র বি যুক্ত করতে হবে। যদি আমার প্রশ্নে মডেল ভার্ব হিসেবে আমি ধরে নিই ক্যান দেওয়া আছে, তাহলে আমার ক্যান বি লিখতে হবে। যদি শেল থাকে শেল বি, ঠিক একইভাবে মেই থাকলে মেই বি, মাইট থাকলে মাইট বি, এভাবে চলতে থাকবে। যদি অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ দেওয়া থাকে তাহলে এটা আমার একটু মনে রাখা লাগবে, ডু ভার্ব কিন্তু মূল ভার্ব হিসেবেও বসে বাক্যে, অক্সিলারি ভার্ব হিসেবেও বসে। আমি এখানে অক্সিলারি ভার্বের কথা বলছি। অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডু ডাজ দেওয়া থাকে তাহলে সেটা তুলে আমি এম ইজ আর লিখবো। আর এখানে আমি বলে রাখি কখন ডু ডাজ বা ডিড এটা অক্সিলারি ভার্ব হয়, কখন মূল ভার্ব হয় সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। আপাতত শুধু এইটুকু মনে রাখো যে ডু ডাজ যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে তাহলে এটা আমি তুলে দিব, এগুলো তুলে আমি এম ইজ আর লিখবো। আর যদি ডিড দেওয়া থাকে তাহলে ডিড তুলে ফেলবো এবং সেটা তুলে আমি ওয়াজ ওয়ার লিখবো। এই দুইটার ক্ষেত্রে আমার একটু আলাদা করে মনে রাখা লাগবে যে এই ভার্বগুলো উঠে যায়, উঠে এগুলো বসে। এগুলোর ক্ষেত্রে কিন্তু একেবারে উঠে যায় না, ঠিক আছে? কিন্তু এই দুইটা উঠে যায়, ডু ডাজ উঠে যায়, ডিড উঠে যায়, উঠে এগুলো বসে। এখন আমরা সরাসরি উদাহরণে চলে যাই, তাহলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো। যেমন প্রথম উদাহরণটা তো আমার এখানে দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি যে আই রাইট এ লেটার।
এখন আমি এই নিয়ম অনুযায়ী এটা করার চেষ্টা করে দেখি। আমার 5টা কাজ করতে হবে বলেছিলাম। শুরুতেই প্রথম কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলা। আমার এই বাক্যে আই রাইট এ লেটার, অবজেক্ট কোনটা? হ্যাঁ, এ লেটার। যদি তুমি না চিনে থাকো তাহলে এইভাবে বুঝতে পারবে, যদি কোনো বাক্যের ভার্বকে তুমি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাও তাহলে সেটাই হচ্ছে অবজেক্ট। আই রাইট এ লেটার, আমি লিখি একটা চিঠি। আমি কি লিখি? একটা চিঠি। যেহেতু কি দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাচ্ছি, এই জন্য এটা হচ্ছে অবজেক্ট। আমি বাক্যে যে অবজেক্ট পাবো সেটাকে আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। এই যে প্রথম আমার কাজ ছিল অবজেক্টকে সাবজেক্ট করা, আমি সেটা করলাম, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। আমার পরবর্তী কাজ কি? সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ। অক্সিলারি ভার্বের কাজটা কি ছিল? আমার যদি বাক্যে ভার্ব 1 থাকে, এই যে রাইট, এটা হচ্ছে ভার্ব 1, যদি ভার্ব 1 থাকে তাহলে আমি কি নিয়ে আসবো? এম, ইজ কিংবা আর। তো এখানে হচ্ছে অক্সিলারি, যেহেতু ভার্ব 1 আছে, এই লেটারের পর নিশ্চয়ই ইজ বসে অক্সিলারি ভার্ব হিসেবে, আর আই এর পরে এম বসে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর বসে, তাই না? এইটুকু তো আমরা জানি। তারপরে আমরা দেখব তৃতীয় কাজটা কি? ভার্ব 3 লেখা। তো এখানে রাইটের ভার্ব 3 হচ্ছে রিটেন। তারপরে 4 নম্বর কাজ হচ্ছে আমার একটা প্রিপোজিশন বাই নিয়ে আসতে হবে, যেটা আমি এখানে আনলাম, এই যে প্রিপোজিশন বাই। এবং সব শেষের কাজ হচ্ছে আমার বাক্যে যে সাবজেক্টটা ছিল সেটাকে অবজেক্ট করে ফেলা। আমার বাক্যের সাবজেক্ট ছিল আই, সেটাকে আমি অবজেক্টের জায়গায় নিয়ে গেছি অবজেক্ট করে, যেমন মি। এই যে এখান থেকে দেখো আই থাকলে মি হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। চলো আরও কয়েকটা প্র্যাকটিস আমরা করে ফেলি, তাহলে ব্যাপারটা একেবারেই আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। শি হেল্পস দ্য বয়। এই বাক্যে আমরা কি কোনো অবজেক্ট পাচ্ছি? দেখো আমাদের প্রথম কাজ কিন্তু ছিল অবজেক্টকে সাবজেক্ট করা। এখানে কি আমরা কোনো অবজেক্ট পাচ্ছি? আমরা জানি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। শি হেল্প, সে সাহায্য করে। সে কি সাহায্য করে? কোনো উত্তর নেই, কিন্তু সে কাকে সাহায্য করে? ছেলেটাকে সাহায্য করে, অর্থাৎ দ্য বয়, এটাই হচ্ছে অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এই দ্য বয়, এই অবজেক্টটা আমি প্রথম কাজ হচ্ছে সাবজেক্টের জায়গায় নিয়ে যাব, অর্থাৎ এটা আমি লিখে ফেললাম শুরুতে, দ্য বয়। তারপরে আমার 2 নম্বর কাজ কি ছিল? অক্সিলারি ভার্বের কাজ। অক্সিলারি ভার্ব এখানে নেই, কিন্তু মূল ভার্ব আছে, মূল ভার্ব দেখেও আমি অক্সিলারি ভার্ব নিতে পারি। এখানে হেল্পস, এটা হচ্ছে ভার্ব 1, যেহেতু ভার্ব 1 থাকলে কি হয়? এম, ইজ কিংবা আর। দ্য বয়ের পরে কি বসে? এম, ইজ নাকি আর? হ্যাঁ, ইজ বসে, যেহেতু এটা সিঙ্গুলার। তারপরের কাজ কি আমাদের? ভার্ব 3 লিখে ফেলা। তাহলে হেল্পের ভার্ব 3 হচ্ছে হেল্পড। তারপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে 4 নম্বর কাজ হচ্ছে প্রিপোজিশন বাই নিয়ে আসা, আমি নিলাম। এবং সবশেষ কাজ হচ্ছে আমার যে সাবজেক্টটা আছে সেটাকে অবজেক্ট করে দেওয়া। তাহলে সি এর অবজেক্ট হচ্ছে হার। হয়ে গেল, সহজ না? আসলে আমরা আরও একটা করি। দে হ্যাভ বিল্ট আ ব্রিজ। তারা একটা ব্রিজ তৈরি করেছে, তারা একটা সেতু তৈরি করেছে। তাহলে এখানে এই বাক্যে অবজেক্ট কোনটা? ওই যে যদি না ধরতে পারো তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবে? দে হ্যাভ বিল্ট, তারা তৈরি করেছে। কি তৈরি করেছে? আ ব্রিজ। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমি প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট করব। তাহলে এ ব্রিজ। তার পরবর্তী কাজ কি? এখানে একটু মনে রাখা লাগবে, আমার বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমি আর মূল ভার্বের দিকে তাকাবো না, এটা দেখেই আমি এই অংশের কাজটা করব। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমি মূল ভার্বের দিকে তাকাবো। যেমন এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, এই জন্য আমি মূল ভার্ব দেখে তারপরে হচ্ছে অক্সিলারি ভার্বটা নিয়েছি। কিন্তু এখানে তো হ্যাভ একটা অক্সিলারি ভার্ব আছে, এই জন্য আমি হ্যাভের দিকেই তাকাবো, মূল ভার্বের দিকে যাব না। হ্যাভ আছে, তাহলে হ্যাভ থাকলে যেন কি হয়? যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন বসে। আ ব্রিজ যেহেতু সিঙ্গুলার এই জন্য হ্যাজ বিন হলো, যদি প্লুরাল হতো তাহলে এখানে হ্যাভ বিন হতো। এখানে আমি লিখলাম হ্যাজ বিন। তারপরে আমার 3 নম্বর কাজ হচ্ছে ভার্ব 3 লেখা। বিল্ট, এটা অলরেডি ভার্ব 3 অবস্থায় আছে, তাহলে এটা তার পরিবর্তন করার প্রয়োজন নেই, এটাই লিখে দেব বিল্ট। তারপরে পরবর্তী কাজ হচ্ছে বাই, এবং সবশেষের কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় নিয়ে যাওয়া। দের অবজেক্ট হচ্ছে দেম। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী উদাহরণ, শি ক্যান ড্র আ পিকচার। তাহলে এখানে অবজেক্টটা কি? আ পিকচার। এটাকে আমি প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট করে দিব, আ পিকচার। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমি আর মূল ভার্বের দিকে তাকাবো না, অক্সিলারি ভার্ব দিয়ে কাজ করব। ক্যান, ক্যান থাকলে যেন কি হয়? এখানে দেখো মডেল ভার্ব, মডেল ভার্ব হচ্ছে ক্যান, হচ্ছে মডেল ভার্ব। তাহলে মডেল ভার্ব থাকলে ওটার সাথে বি যুক্ত করতে হয়, ক্যান বি, ক্যান বি। তারপরে হচ্ছে আমার ভার্ব 3 নিতে হবে, তাহলে আমি এখানে ভার্ব 3 নিচ্ছি, ড্রন। ভার্ব 3 এর পর আমার প্রিপোজিশন বাই নিতে হয়, এবং সব শেষে আমার কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করে দেওয়া।
তাহলে আমি এখানে শিকে হার করে দিলাম, হয়ে গেল। আমার পরবর্তী উদাহরণ, আই ডু নট লাইক কফি। এখানে আমি খেয়াল করি, বলেছিলাম যে ডু কখনো অক্সিলারি ভার্ব হয়, কখনো মূল ভার্ব হয়। আমি যদি দেখি যে আমার বাক্যে অলরেডি একটা মূল ভার্ব আছে, তাহলে বুঝবো তার আগে যে ডু ভার্বটা বসেছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এটা আমরা প্যাসিভ করি, আই ডু নট লাইক কফি। কফি হচ্ছে এখানে অবজেক্ট। আমি কফি পছন্দ করি না। আমি কি পছন্দ করি না? কফি। কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাচ্ছি সেটাই অবজেক্ট। তাহলে কফিটা আমি সাবজেক্টের জায়গায় নিয়ে যাব, কারণ আমার প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে COFF কফি। তারপর আমি কি লিখব? এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু আছে। ডু বা ডাজ থাকলে কি হবে? এম, ইজ কিংবা আর হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখলাম ইজ, আর এই যে নটটা এটা থাকবে, এটার পরিবর্তন হবে না। তারপরের কাজ কি আমার? আমি অক্সিলারি ভার্বের কাজ করলাম, এই যে এটা। তারপরের কাজ হচ্ছে ভার্ব 3। তাহলে আমি এখানে যে মূল ভার্ব লাইক, এটার ভার্ব 3 করে দিলাম, লাইকড। তারপর প্রিপোজিশন বাই নিব, এবং সব শেষে আমার 5 নাম্বার কাজ হচ্ছে এখানে যে সাবজেক্টটাকে অবজেক্ট করে দেওয়া। আই এর অবজেক্ট হচ্ছে মি। আমার সব শেষের উদাহরণ, আই অ্যাম ফলোয়িং দ্য রুলস। আমি কি অনুসরণ করছি? রুলস অনুসরণ করছি। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টটাকে আমি সবার শুরুতে সাবজেক্ট করব, দ্য রুলস। তারপরে আমার 2 নাম্বার কাজ কি? অক্সিলারি ভার্বের কাজ। এখানে অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি এম আছে। আমি দেখব এম থাকলে কি হয়? এম, ইজ কিংবা আর যেটাই থাকুক, সেটার পরিবর্তে আমার এম বিং, ইজ বিং কিংবা আর বিং লিখতে হবে। দ্য রুলস, যেহেতু এটা প্লুরাল, এই জন্য এখানে আমি আর বিং নিচ্ছি। তারপর পরবর্তী কাজ হচ্ছে আমার ভার্ব 3 লেখা। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্ব 3 লেখা। ফলোয়িং, এটা আর থাকবে না, এটা ভার্ব 3 হয়ে যাবে, ফলোড। তারপরের কাজ হচ্ছে প্রিপোজিশন বাই নেওয়া, এবং সব শেষে সাবজেক্টটাকে অবজেক্ট করে দেওয়া। তাহলে আই এর অবজেক্ট হচ্ছে মি। আশা করি বোঝা গেল।